আজকে একটা বিশেষ আপডেট আপনাদের জন্য আছে। আপডেটটা আমাদের একটা পদক্ষেপ বলা চলে। এই পদক্ষেপটা নিয়ে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম, অবশেষে সেই পদক্ষেপটা নিতেই হলো। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হলো আমরা বেশ কিছুদিন ধরে একটা বিষয় খুব সন্দেহে পড়েছিলাম। দেখুন, নতুন জায়গায় আছি, গুয়াহাটি জায়গাটা আমাদের জন্য নতুন, জাস্ট বছরখানেক কমপ্লিট করেছি, যেখানে ছোটবেলা থেকে বর্ন অ্যান্ড ব্রট আপ সেই জায়গা সম্পর্কে প্রত্যেকের ধারণা এবং সেখানের প্রতি কনফিডেন্স এবং সেখানের মানুষজন সেখানে কোথায় কি আছে না আছে সেই ব্যাপারে, কে ভালো কে খারাপ সেই ব্যাপারটা সম্পর্কে ধারণা অনেক বেশি ভালো থাকে। স্বাভাবিক কর্মসূত্রে আমি যখন গুয়াহাটিতে এসে পৌঁছেছি, এখানকার ধারণাটা আমার অতটা ভালো নয়। সেই জন্য আমাকে স্বাভাবিকভাবেই বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে রিভিউ নিতে হয়, জানতে হয়, তারপরে কিছু করা যায়। প্রেগনেন্ট হওয়ার পর আমাদের ক্ষেত্রে বড় একটা ব্যাপার হলো ডক্টর চেকআপ। ডক্টর চেকআপটা বড় ব্যাপার, তার কারণ প্রেগনেন্সি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার। আর এরকমও নয় যে আমরা প্রেগনেন্ট হওয়ার পর 2-4 মাস বসে থাকবো, তারপরে হঠাৎ করে গিয়ে হাসপাতালে যোগাযোগ করব বা সমস্যা হলেই যোগাযোগ করব, এটা নয়। আজকে যখন এই ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরাও সেইভাবেই সচেতন, তবেই আমরা আপনাদের মধ্যে সেই সচেতনতা ছড়ানোর চেষ্টা করছি। ব্যাপারটা হচ্ছে, এখানে এসে আমরা যখন প্রথম থেকে যে হাসপাতালে দেখাই এবং যে ডক্টরের সাথে কনসাল্ট করি, তারা প্রত্যেকে আমরা ভালো ঠিকঠাক রিভিউ পাই, মানুষের কাছ থেকে রিভিউ পাই, মানুষের কাছ থেকে জানি। কারণ স্বাভাবিকভাবে মানুষের উপর অনেক বেশি ভরসা করা যায়, ইন্টারনেটের থেকেও বেশি মানুষের উপর ভরসা করা যায়, মানুষের কথার উপর ভরসা করা যায়। এবং সে যখন চাক্ষুষভাবে তার অভিজ্ঞতা ভালো থাকে, তখন সেই অভিজ্ঞতা বা সেই ব্যাপারের উপরে মানুষ অনেক বেশি নির্ভর করতে চায়। কাছের মানুষ এখানে আসার পর আমাদের খুব পরিচিত একটা মানুষের কাছ থেকে আমরা রিভিউ নিই, আমরা জানতে পারি যে সেখানে সবকিছু ভালো, সেই হাসপাতালে চিকিৎসা ভালো হয়, ডাক্তার ভালো, তাদের অভিজ্ঞতাও ভালো। সেই জন্য আমরা সেখানে কনসাল্ট করা শুরু করি। হাসপাতালটা আমাদের একটা মুখ্য উদ্দেশ্য ছিল, তার কারণ যাতে ডক্টর কনসাল্ট করে সেখানেই টেস্ট, ডায়াগনোসিস, ব্লাড টেস্ট এবং ইউএসজি যা যা কিছু, যদি কোনো ইনজেকশন দেওয়ার থাকে, সমস্ত কিছু পাওয়া যায়। মেডিসিন আমি বাইরে থেকে নিতে পারি, কিন্তু টেস্ট, ডায়াগনোসিস যেন আমার ওখানেই হয়ে যায় এবং প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট যাতে আমার সেখানে সঙ্গে সঙ্গে ডক্টরকে দেখাতে পারি। প্রবলেম হলে যাতে আমি সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা পেয়ে যাই, একটা সাপোর্ট পেয়ে যাই। সেই জন্যই হাসপাতালটা আমাদের কাছে প্রেফারেন্স ছিল। বা কোনো ক্রিটিক্যালি কোনো যদি ইমার্জেন্সি আসে, তাহলেও যেন সেই সাপোর্টটা। এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু কিছু জায়গাতে আমাদের এই যে সন্দেহ, একটা মনের ভেতরে একটা দুবিধা, এটা বাড়তে থাকে। প্রথমে বলে নিই আমরা কি ব্যাপারটা বলছি। আসলে বর্তমানে আমরা ডাক্তার এবং হাসপাতাল দুটোই চেঞ্জ করেছি। যেখানে প্রেগনেন্সি বেশ খানিকটা এগিয়ে গেছে, মোটামুটি ভাবে আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে ঢুকে গেছি, সেই রকম অবস্থাতে আমাদের ডক্টর এবং হসপিটাল চেঞ্জ করতে হয়েছে। তার কতগুলো কারণ আছে। প্রথমেই বলে নিই, ডক্টর নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ ডক্টর আমাদেরকে এতটা সাপোর্ট দিয়েছেন, আমাদের ব্যবহার ভালো, আমাদের প্রত্যেকটা জায়গাতে সাপোর্ট দিয়েছেন, প্রত্যেকটা জায়গাতে যখনই আমি তাকে কিছু জিজ্ঞেস করছি সেই রেসপন্স পেয়েছি এবং ইনস্ট্যান্ট পেয়েছি, বেশি সময় লাগেনি, আমাকে অপেক্ষা করতে হয়। কিন্তু দিনের শেষে এসে যখন আমার সুরক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপার, তখন আমাকে ভাবনা চিন্তা করতেই হবে, সেটা যতই ভালো হয়ে থাকে। হ্যাঁ, সেই জন্য আমাকে চিন্তা অবশ্যই করতে হবে। কতগুলো পয়েন্টে এসে আমাদের এই জায়গাটা দাঁড়ালো। এর আগে ব্যাপারগুলো আমি অনেক ভাবে আপনাদের সঙ্গে প্রকাশ করেছি অনেক ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট, আমাদের যখন এনটি স্ক্যান হয়, এনটি স্ক্যানে একটা লাইন লেখা থাকে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। এই লাইনটার মানেটা কিন্তু বোঝায় লো লাইং প্লাসেন্টা। আইওএস এর ওপরে যদি প্লাসেন্টার কোনো অংশ চলে আসে, তার মানে সেটা লো লাইং প্লাসেন্টা, ইটস আ রিস্কি প্রেগনেন্সি। এই পয়েন্টটা দেখে আমি ডাক্তারকে প্রথম জিজ্ঞেস করি, ইনস্ট্যান্টলি ডাক্তার বলে না, তোমাদের চিন্তার কোনো কিছু নেই। ইভেন বাড়িতে এসে আমি বেশ চিন্তায় পড়ে যাই যে এটা ডাক্তার বললো চিন্তার কিছু নেই, তাহলে কি স্ক্যানটা ভুল হলো নাকি সত্যি কোনো কিছু। অ্যাকচুয়ালি ওটাই বলতে গেল যে মনে হয় কি তাহলে স্ক্যানটা কোনোভাবে গন্ডগোল হয়েছে, যে কারণে ডাক্তার কেন বলবে লো লাইন প্লাসেন্টা হলে তো ডাক্তার বলবে যে না রিস্ক আছে কিছু, বা যাই হোক, ও দুবিধায় পড়ে যায় এবং আমরা সেকেন্ড ডে দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে নিয়ে যায় রিপোর্টটা নিয়ে। ডাক্তার একটু ভালোভাবে দেখে বলুন যে সমস্যা আছে নাকি কোনো কিছু, আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে। ডাক্তার বললো যে না, এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নেই। কিন্তু যা হয় আর কি, মনের ভেতরে একটা দুবিধা, মনের ভেতরে একটা সংশয় চলতে থাকে। সেকেন্ড আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ডাক্তার এনটি স্ক্যানের সঙ্গে আমাদেরকে আরেকটা ব্লাড টেস্ট দিয়েছিল, যেটা সবাইকে মোটামুটি দেয়, যেটা হচ্ছে ডাবল মার্কার টেস্ট। এবারে ডাবল মার্কার টেস্টের উদ্দেশ্য হচ্ছে 11th to 13th উইক যেটা, সেটাতে করা হয়ে থাকে। এবং সেখানে একটা বড় উদ্দেশ্য হলো যে কোনো অ্যানোমালি, ব্লাড বা ব্লাডের মধ্যে যে বায়োকেমিস্ট্রি আছে সেখানে এসিজি বা অন্যান্য যে সমস্ত প্যাপ টেস্ট,
এগুলোতে কোনো আছে নাকি, সেক্ষেত্রে বাচ্চার বিভিন্ন রকম অ্যাবনর্মালিটি হওয়ার সম্ভাবনা আছে নাকি সেই রিস্কটা নির্ধারণ করা, ক্রোমোজোমাল কোনো প্রবলেম আছে নাকি সেটা নির্ধারণ করার চেষ্টা করা। আমি যখন রিপোর্টটা নিতে যাই, রিপোর্টের ওপরে একটা মুখ্য তথ্য বা ডেটা ভুল ছিল, সেটা হলো বয়স। পুরো 10 বছর কমিয়ে দিয়েছে আমার। যেখানে 35 বছর বয়স সেখানে লেখা ছিল 25 বছর। আমি সেখানে সঙ্গে সঙ্গে কমপ্লেন করাতে আমাকে ফ্রেশ রিপোর্ট করে দেয়। এখন আমি জানি না সেই রিপোর্টের বাকি অংশগুলোতে কিছু চেঞ্জ হয়েছে নাকি। হ্যাঁ, তবে এটা বিশ্বাস করতে পারি যে হ্যাঁ, ব্লাড টেস্ট রিপোর্ট অনুযায়ী যে ব্লাড টেস্টের যা ডেটাগুলো এসেছিল সেগুলো ঠিক আছে, বয়স অনুযায়ী যে অ্যানালাইসিস গুলো হয়েছিল সেগুলো হয়তো চেঞ্জ হয়েছে, হয়তো চেঞ্জ হয়েছে। তৃতীয় আরেকটা পয়েন্ট সমস্যা যেটা হয়, এই ব্লাডটারই স্যাম্পল দিতে যাওয়ার সময় ওই হাসপাতালে যখন আমরা ব্লাডের স্যাম্পলটা দিতে যাই, প্রথমত তো যথেষ্ট কস্টলি, কস্টটা আমাদের কাছে ম্যাটার করে না, কিন্তু যখন স্যাম্পলটা দিতে যাই তখন যে ব্লাডটা নেয়, স্যাম্পলটা কালেক্ট করে, তখন সে যথেষ্ট পেনফুলি কালেক্ট করে। মানে সে ভেন খুঁজে পাচ্ছিল না, নেডলটা যেভাবে ঢুকিয়েছিল লিটারালি খুঁচিয়ে কালেক্ট করেছে। এবার সত্যি কথা বলতে এই প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাভয়েড করে যাচ্ছিলাম যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু অবশেষে এসেই এতগুলো পয়েন্ট যখন জমে গেল তখন ভাবলাম যে না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, এবার সেকেন্ড ওপিনিয়ন আমাদের নেওয়া দরকার। আমাদের সব দিক থেকে ব্যাপারটা নেগেটিভ একটা জায়গা আসছে যে ডাক্তার এরকম লো লাইন প্লাসেন্টাকে নরমাল বলছেন, তারপরে মানে আরো অনেক কিছু আর কি। ওখানে কিন্তু ডিরেক্টলি লেখা ছিল না লো লাইন প্লাসেন্টা, মানে কোনো মানুষই হঠাৎ করে লাইনটা আমি এই রিপোর্ট অ্যানালাইসিসের ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, সেই জন্যই এবার ডাক্তার নো ডাউট ভালো, ডাক্তার আমাদের সাথে আলোচনা করছে, কথা বলছে। এবার কয়েকটা জায়গা যেখানে পয়েন্ট অ্যাভয়েড করে যাচ্ছে সেখানে আমরা খুব দুবিধায় পড়ে গেছি এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে। এর মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে, আপনারা জানেন আমরা রিউমাটোলজিস্ট দেখাতে গেছিলাম, যেহেতু ডান পায়ের ওই হাঁটুতে প্রবলেমটা ছিল। তো রিউমাটোলজিস্ট যিনিও একজন খুব গণ্যমান্য খুব ভালো ডক্টর, এবং সত্যি আমরা তাদের ভালো ট্রিটমেন্ট পাই। সেই জন্য রিউমাটোলজিস্টকেই আমরা জিজ্ঞেস করি এবং খোলাখুলি বলি, দেখুন স্যার, আমরা এরকম নতুন এখানে, আমরা একজন ভালো গাইনোকোলজিস্ট চাই, আমরা প্রেগনেন্ট, আমরা ঠিকঠাক সঠিক উপায়ে ট্রিটমেন্ট চাই, আপনার রেকমেন্ডেশনে কোন ভালো ডক্টর আছে, কোন হাসপাতাল আছে, প্লিজ আমাদের শেয়ার করুন। ডক্টর তখন আমাদেরকে বেশ কিছুদিন পরে হোয়াটসঅ্যাপে একজন গাইনোকোলজিস্ট এবং হাসপাতালের নাম দেন। আমরা সেখানে যাই। ইন বিটুইন 2 সপ্তাহ কিন্তু চলে গেছে, এনটি স্ক্যানের পর 2 সপ্তাহ, মানে প্রায় 14 সপ্তাহ বা তার বেশি লেগে গেছে না। হ্যাঁ, আরেকটা বিশেষ ঘটনা যেটার পরে আমরা শিওরলি ঠিক করি না, আমরা এবার সেকেন্ড ওপিনিয়ন আমাদের দেখতেই হবে, সেরকম হলে আমরা ডাক্তার চেঞ্জ করব। সেটা হচ্ছে যে আমরা লাস্ট যখন চেকআপে গিয়েছিলাম, আমরা জানি প্রেগন্যান্সিতে 2টো ভ্যাকসিন খুব আবশ্যিক, একটা টিটেনাস, একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা যদিও বা অনেকের ক্ষেত্রে পরে দেওয়া হয়, টিটেনাস বা টিটি ভ্যাকসিন যেটা, সেটা দেওয়াটা খুব আবশ্যিক। আমরা সেকেন্ড চেকআপ করে বেরিয়ে আসার পর কি সন্দেহ হলো, প্রেসক্রিপশনটা খুলে সবকিছু খুলে আমার মাথায় এলো টিটি ভ্যাকসিনটা তো এতদিনে দিয়ে দেওয়ার কথা। আমি বাড়িতে এসে ডক্টরকে হোয়াটসঅ্যাপ করি যে ম্যাডাম, মনে হয় একটা ভ্যাকসিন এই সময় দেওয়ার কথা, সেটা মনে হয় মিস গেছে। আমি খারাপ বলছি না, মিস হয়ে গেছে, কোনোভাবে মিস হয়ে গেছে, কোনো তাড়ায় টেনশনে কিছুতে একটা মিস হয়ে গেছে। কিন্তু অবশেষে তো আমাদের সেফটি এবং আমাদের স্বাস্থ্য, আমাদের যে সন্তান, গর্ভস্থ সন্তান, তার স্বাস্থ্যের, তার সুরক্ষা এবং শিল্পীর স্বাস্থ্য সুরক্ষার ব্যাপার। সেই জন্য উনি বলে দেন যে কি ভ্যাকসিন নিতে হবে, কতদিন বাদে নিতে হবে, আজকে নিয়ে নাও, উনি এরকম মেসেজ করেছেন, আজকে নিয়ে নাও এরকম বলে। এবার আজকে নিয়ে নাও ব্যাপারটা কি যে তার মানে আপনার আগেই আমাকে বলে দেওয়া উচিত ছিল এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত। এই ঘটনাগুলো ঘটার পর থেকে আমরা সিদ্ধান্ত নিই যে না, আমরা ডাক্তারকে এবার চেঞ্জ করব। রুমাটোলজিস্টকে জানাই, রুমাটোলজিস্ট আমাদের ভালো একজন গাইনোকোলজিস্ট, আমাদেরকে রেকমেন্ড করেন, হসপিটালে রেকমেন্ড করেন, এবং সেই হাসপাতালে ঘটনাচক্রে আমার এক কলিগের মিসেস অসুস্থ হওয়ার জন্য সেই হাসপাতালে গিয়েছিলাম, এবং সেই হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে ইনডাইরেক্টলি আমি জানতে পারি। ওখানে গিয়ে এমার্জেন্সি কারণে যেতে হয়েছিল, সবটাই জানতে পারি, সবটা বুঝতে পারি, না খারাপটাও জানতে পারি কোথায়। এবার কি হয়, আমার যদি মুখ্য উদ্দেশ্য সম্পন্ন হয়, তার জন্য অনেক কিছু খারাপও সহ্য করতে আমি রাজি আছি। আমার টাইম লাগছে, আমার ইউএসজি করতে টাইম লাগছে, ডক্টর দেখাতে টাইম লাগছে, ডক্টরের কাছে রাশ বেশি, নার্সরা প্রচন্ড খিটখিট করছে, আমার আপত্তি নেই, করুক খিটখিট। আমার ট্রিটমেন্ট যদি আমি ভালো পাই, ঠিক পাই, আমার লোকজনের কথা শুনতেও আমি রাজি আছি। একদমই তাই। তো যাই হোক, সেই জন্য চেঞ্জ করে আমরা নতুন ডক্টর দেখাই, এবং নতুন ডক্টরের ক্ষেত্রে যে ভালো জিনিস আমরা পাই সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট গুলো হয়, যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করছি, জানি, এবং সত্যিই দেখি যে উনি যা যা প্রয়োজন সেই জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট উনি যাচাই করলেন, দেখলেন এতদিন কি হয়েছে, এবং তাকেও গিয়ে আমরা বলেছিলাম যে এই ঘটনা ঘটেছে,
ঘটেছে, এই অবস্থা। আমরা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলি, উনি প্রত্যেকটা পয়েন্টে যে যে জিনিসগুলো হয়নি বাকি আছে ওগুলো আমাদেরকে করতে বলে দিলেন। এখানে একটা কথা আমার বিশেষ বলার আছে, ডক্টর যখন রিপোর্ট গুলো চেক করছিল, রিপোর্ট চেক করে ওই জায়গাতে এসেই কিন্তু আটকায় যে জায়গাটাতে আমরা আটকেছিলাম, তোমার তো লো লাইং প্লাসেন্টা। তো এই পরিস্থিতিতে তোমার রিস্কি প্রেগন্যান্সি, তুমি এরকম এক্সারসাইজ করছো, হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছ, তোমার তো বেড রেস্টে থাকা উচিত স্বাভাবিকভাবে, আমরা ভয় পেয়ে যাই। এবং তারপরে কোনো ইউএসজি হয়নি, স্বাভাবিকভাবে আমরা ভয় পেয়ে যাই এবং আমরা বলি যে না ডাক্তার তো আমাদের কিছু বলেনি। সেই জন্য আমাদেরকে মানে যেভাবে বলেন, উনি নিজেও ভয় পেয়ে গেছেন অ্যাকচুয়ালি, যে আমি রেগুলার হাঁটছি, রেগুলার মানে নরমাল লাইফ লিড করছি, উনি বলছেন তোমার এখন ফুল রেস্ট দরকার অ্যাকর্ডিং টু দিস ইউএসজি। ওই ইউএসজি রিপোর্টে যা আসে, ডক্টর তারপর আমাদেরকে বলে তোমরা এক্ষুনি যাও এই হাসপাতালে গিয়ে, একটু সময় লাগবে, এক্ষুনি ইউএসজি করে এসে এবং ইউএসজি করে ওখানে জানিয়ে দাও যে আমি রিপোর্টটা চেয়েছি। রিপোর্টের যতটুকুনি অংশ ওই প্রিন্টেড ফরম্যাটে চাই না, রিপোর্টে যা আসে, যে ছবি আসে সেটা আমাকে পাঠাতে বলো, আমি দেখে বলে দিচ্ছি। আমরা ইউএসজি করতে যাই ওখানে, এবং গুয়াহাটির মধ্যে আমার জীবনে সব থেকে ভালো অভিজ্ঞতা, আমি প্রথম গর্ভস্থ সন্তানকে ইউএসজি তে দেখতে পাই। না না, গুয়াহাটির মধ্যে না, তুই আগের প্রেগন্যান্সি তো হয়নি, সেটা কলকাতাতেও হয়নি। তারা দেখতে দেয় না বাচ্চাকে, কেন দেয় না জানি না, তবে এখানে সত্যি দেখালো মুভ করছে, নড়াচড়া করছে, খুব সুন্দর। আমি প্রথম দেখলাম হার্টবিটটা যে ক্যাপচার করে কিভাবে, সেটা আমি নিজের চোখে প্রথম দেখলাম। সেইখানে আমি জিজ্ঞেস করি যে স্যার এটা কি লো লাইং প্লাসেন্টা? উনি বললেন না, কোনোভাবেই লো লাইং প্লাসেন্টা না, হয়তো ছিল, এখন সেটা আপলিফট করে গেছে। ডক্টর আমাদেরকে বলেন যে এটা হয়তো আগে ছিল, আপলিফট করে গেছে। এই যে কথাটা, প্লাসেন্টা কিন্তু মুভ করে না, প্লাসেন্টাটা হয়তো কোনোভাবে সেটা ইন্টারনাল ওএস এর উপরে কোনো একটা অংশ চলে যাচ্ছিল, ইউট্রাসটা যখন ডেভেলপ করে তখন সেটা আস্তে আস্তে ওর সঙ্গেই আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। প্লাসেন্টা নিজে মুভ করতে পারে না, এটা একটা আলাদা কনসেপ্ট। লো লাইং প্লাসেন্টার যে ভিডিওটা, সেখানে আমি জিনিসটাকে ডিটেইলিং করে বুঝিয়েছি। তো এই রিপোর্ট দেখে আমাদেরকে বললেন যে না ঠিক আছে, এখন তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, প্রেগন্যান্সিতে অন্যান্য যে সতর্কতাগুলো মেনে চলা উচিত সেগুলো মেনে চলো, বাকি এই ঝুঁকি এখন নেই। মানে শুয়ে থাকতে হবে, বেড রেস্টে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, নরমালি থাকতে পারো। পুরো ট্রিটমেন্টটাই আমার হিস্ট্রি, মানে বাবা মার হিস্ট্রি সবকিছু। একটা ভালো ডাক্তারের পরিচয় কি জানেন তো? দুটো জিনিস, একটা হচ্ছে আপনার ইতিহাসটা নেবে, আপনার আগে কোন সমস্যা হয়েছিল বা কিরকম অবস্থা। দ্বিতীয় হচ্ছে আপনার কথাগুলো সে মন দিয়ে শুনবে এবং সেই অনুযায়ী আপনাকে উত্তর দেবে। এমনকি ট্রিটমেন্ট চলতে চলতে অনেক কথা আছে যেগুলো পেশেন্টের মাথায় উঠে আসে, পেশেন্টের মনে পড়ে, সেগুলো বললে সে সেই মতন রেসপন্স করে বা তার ট্রিটমেন্টটাকে অনেক সময় চেঞ্জ করে দেয়। হয়তো ভাইটাল পয়েন্ট সেগুলো যখন উঠে আসে তখন সে সেটাকে করে দেয়, কিন্তু প্রথম কথা হচ্ছে সে শোনে কথাগুলো। তো আমরা সেই রকম ভাবেই সাপোর্ট পাই, এবং সত্যি এখন এই পয়েন্টে এসে ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের যা কিছু কনফিউশন ছিল, যা কিছু দুবিধা ছিল, অল ক্লিয়ার, অল গন। এবং আমরা যে হসপিটালে এখন দেখাচ্ছি প্রচন্ড রাশ, অনেক নেগেটিভ আছে, অনেক কিছু আছে। ওই হসপিটালের সবথেকে বাজে জিনিস হচ্ছে আমি গাড়ি পার্ক করতে পারি না, গাড়ির পার্কিং এর সবথেকে বড় ঝামেলা। অনেক কিছু আছে, অনেক নেগেটিভিটি আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু ওভারঅল দিনের শেষে ডাক্তারটা ভালো পেয়েছি না, এটা তো বড়। আমার কথা হচ্ছে ডাক্তার, নার্সিং, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ইনফ্রাস্ট্রাকচার আমি ঠিকঠাক পাচ্ছি, দ্যাটস এনাফ ফর মি। আপনাদের ক্ষেত্রে এই জন্যই সচেতনতামূলক এই কথাবার্তাগুলো বলার, যাতে আপনারা সেই মতন করে এগোতে পারেন। আরো অন্যান্য যে সমস্ত আপডেটগুলো থাকবে আপনাদেরকে একইভাবে দিতে থাকবো। অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন, সার্চ করলে অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভিডিও আমাদের চ্যানেলে পাবেন, যেগুলো প্রেগনেন্সি, কনসেপশন, বেবি কেয়ারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ভিডিও দেখতে থাকুন, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।